বৈদ্যনাথ দেখে আমরা চলে এলাম কৌশানীতে। বৈদ্যনাথ থেকে কৌশানীর দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আমরা চেক ইন করলাম কৌশানীর হোটেল ত্রিশূল রেজেন্সিতে। এটা পূর্বে জেলা পরিষদের ডাকবাংলো ছিল। খুব সুন্দর ডাকবাংলোটা, গান্ধীজির অনাসক্তি ধামের পাশেই। হোটেলের রুমগুলো বেশ বড় বড়, পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যদায়ক। এখানে রেস্টুরেন্টের খাওয়া খুব ভালো। আমাদের গাড়ির পাইলট এই হোটেলটা বুকিং করিয়ে দিয়েছিল। পার ডে 2000 টাকা ভাড়া। এই হোটেলের বারান্দা থেকে সোজাসুজি পশ্চিম হিমালয়ের পুরো রেঞ্জটা দেখা যায়, অবশ্য যদি আকাশ মেঘমুক্ত থাকে। কত বড় পেস! বাবা, আস্তে একটু ঠিক করে উঠবে। কৌশানী একটা ছোট্ট শৈল শহর যা বাগেরহাট জেলায় অবস্থিত। এর গড় উচ্চতা 6200 ফুট সমুদ্রতল থেকে। ঘন পাইন আর দেবদারুর জঙ্গলে ঘেরা এই ছোট্ট শৈল জনপদ। এর একদিকে সোমেশ্বর উপত্যকা আর অপরদিকে গরুড় ও কাতুয়ারি উপত্যকা। মহাত্মা গান্ধী এই শৈল শহরকে ভারতের সুইজারল্যান্ড নামকরণ করেছিলেন। কি অপূর্ব সৌন্দর্য এই জায়গা, যা ভাষায় ব্যাখ্যা করা যায় না। এত লাবণ্য, এত প্রাকৃতিক ঐশ্বর্যে ভরা, এত রূপ মানুষকে না মুগ্ধ করে থাকতে পারে না। এর শোভা যেন মনের সাথে সাথে সমস্ত দেহকে, দেহর কোষকে স্পর্শ করে। আমি তো এই শৈল শহরের প্রেমে পড়ে গেছি। এই আদর মাখানো সৌন্দর্য যেন প্রভু আমার জন্যই সৃষ্টি করে রেখেছিলেন। আকাশ মেঘে ঢাকা, রেঞ্জ দেখার সৌভাগ্য হয়নি, তবু একবারের জন্য মনে হচ্ছিল না যে আমার প্রাপ্তির ভাণ্ডার অসম্পূর্ণ রয়ে গেল। যত দেখি ততই মুগ্ধতা বাড়ে। এই বিশালত্বের সামনে দাঁড়িয়ে দু চোখের কোল জলে ভরে আসে। দু চোখ ভরে প্রকৃতির সমস্ত রস, রূপ, গন্ধ পান করতে থাকি।
আমরা কৌশানীর অনাসক্তি আশ্রমে প্রবেশ করলাম। প্রবেশের সাথে সাথেই মনটা ভরে গেল পরম শান্তিতে। 1929 সালে মহাত্মা গান্ধী 2 সপ্তাহের জন্য কৌশানী এসেছিলেন এবং এখানেই থেকেছিলেন। এখানেই তিনি অনাসক্তি যোগ অভ্যাস করতেন। মহাত্মা গান্ধীর আদর্শে অহিংসা এবং সত্যাগ্রহ আছে, আর এই দুটো আদর্শই এই প্রাকৃতিক অবস্থানের জন্য খুবই মানানসই। এই অনাসক্তি ধামে একটা ছোট্ট সংগ্রহশালা আছে। এই সংগ্রহশালায় মহাত্মা গান্ধী জীবনের বিভিন্ন মুহূর্তকে ছবির মাধ্যমে যত্ন করে সংরক্ষিত করা আছে। এখানে একটা প্রার্থনা গৃহ আছে যেখানে পর্যটকরা এসে ধ্যান করতে পারেন। আসো। ওইখানটা আগে ছবি তুলে নি। সবই হলো, একটা পিক দেখতে পেলাম না। না বলতে নাকি আবার আসি। খুলো তো খুল যাবে না উপরে যায়। দেখে গেছি तो सर कैसा लगा आपको यहाँ? बहुत ही अच्छा लगा। और खाना वगैरह सब कुछ अच्छा लगा। आइए नेक्स्ट टाइम सर की सेवा का मौका दीजिए। ये कार्ड दीजिए हमारा। हमारा सेवा का मौका दीजिए। ठीक है, आपका होटल का नाम बता दीजिए। कौसानी रेजेंसी, डाक बंगला, जिला पंचायत डाक बंगला, अच्छा कौसानी, जिला बागेश्वर। ओके। अब बुकिंग कैसे करेंगे यहाँ पर? बुकिंग सर ऑनलाइन भी कर सकते हैं, डायरेक्ट आप फ़ोन करके भी कर सकते हैं। ऑनलाइन में दिखा दिया जाएगा। ठीक है, थैंक यू। वेलकम सर। কৌশানী বাস স্ট্যান্ড থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত কৌশানী চা বাগান। এর উচ্চতা সমুদ্রতল থেকে 1800 মিটার। কৌশানীর এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি 208 একর জমিতে অবস্থিত। এই চা বাগানের সাথেই চা প্রক্রিয়াকরণ করার ফ্যাক্টরিও আছে। এখানে অর্গানিক চাও তৈরি হয়। কৌশানীর এই চা দেশ বিদেশে রপ্তানি করা হয়। এই চা বাগানের ফ্যাক্টরিতে আপনারা চা প্রক্রিয়াকরণ নিজের চোখে দেখতে পাবেন। এখানের চা খুবই সুস্বাদু এবং দামও আয়ত্তের মধ্যে।
এখানে ব্লেন্ডার। টুপিটা ফেলে দিয়ে আবার দেখবে শেষে চলে গেছে। আমরা আগেই তুলেছি এই কত না একটা তুলেছি বৌদি কত করে নাচপাতি ভর্তি গাছ আপনাকে বলছে হ্যাঁ। अब लोग चाय पत्ता तोल रहे हैं। ओह अच्छा अच्छा, नहीं नहीं नहीं, आपका फोटो नहीं खींचा। আমরা পৌঁছে গেলাম কৌশানীর শাল ফ্যাক্টরিতে। এটার প্রতিষ্ঠা হয় 2002 সালে। এখানে প্রথাগত কুমায়ুনী হস্তশিল্পের সম্ভার পাওয়া যায়। ফ্যাক্টরিটিতে কিভাবে শাল তৈরি করা হয় সেটা আপনারা দেখতে পাবেন। এখানে সব কাজই হ্যান্ডলুমের মাধ্যমে করা হয়, তবে হাতে তৈরি করা এরকম ভাবে শাল তৈরি করা হয়। পণ্যের বেশ দাম, তবে জিনিসগুলো খুব খাঁটি এবং অত্যন্ত সুন্দর। এখানে সুতো, চরকা, হ্যান্ড ওভেন শাল। Hey, don't touch. क्योंकि ना उसको टाइम लगता है ऊपर आने में, यही पास दिखाओ। वॉश करने में काफी टाइम समय लगता है। पूरे एक ही पीस नहीं बनता, वो 70 पीस का एक ताना लगता है। ये लीजिए भैया, फिर हम पैक कर देंगे। কৌশানী দেখে আমরা রওনা হলাম রানীক্ষেতের উদ্দেশ্যে। কৌশানী থেকে বেরিয়ে রানীক্ষেত একটা ছোট্ট শৈল শহর, আর এখানে সেনা ছাউনিও আছে। এই পুরো শহরটা নিয়ন্ত্রণ করে এখানের কুমায়ুন রেজিমেন্ট। কৌশানী থেকে রানীক্ষেতের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। রানীক্ষেতের অবস্থান সমুদ্রতল থেকে 6132 ফুট ওপরে। রানীক্ষেতের অর্থ হলো রানীর ক্ষেত্র। কাতরিয়া রাজা সুধারদেব তার স্ত্রী রানী পদ্মিনীর জন্য এই শৈল শহরে বাসস্থান তৈরি করেছিলেন। সেই থেকে এখানে নাম রানীক্ষেত। পরবর্তী ক্ষেত্রে কুমায়ুন রেজিমেন্টের মূল অবস্থান ক্ষেত্র হয়ে ওঠে এই রানীক্ষেত। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন শহর, যদিও এইখানে প্রত্যেক জায়গার ছবি তোলা যায় না, কারণ যেহেতু এটা সেনা ছাউনি, তাও যতখানি পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম। রানীক্ষেতে প্রথমেই আমরা পৌঁছে গেলাম উপট কালিকা মন্দিরে। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কালী, যাকে ব্রহ্মাণ্ডের মাতা হিসেবেও নামাঙ্কিত করা হয়। স্থানীয়রা মনে করেন যে এই মন্দির 52 শক্তিপীঠের অন্যতম। একটা ছোট্ট পাহাড়ের ওপরে এর অবস্থান। রানীক্ষেত থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। রানীক্ষেতে এলে বেশিরভাগ হিন্দু পর্যটক এই মন্দিরে এসে দেবীকে দর্শন করেন। আবার অত তাড়াতাড়ি করে
কুচি কুচি পেয়ে গেছে ঘন্টা দেখবি দেখবে এই ঘরটা আছে তুমি তো পড়ে যাও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কালিকা মন্দিরের অদূরে অবস্থিত রানীক্ষেত গলফ কোর্স। এই গলফ কোর্সটি এশিয়ার উচ্চতম গলফ কোর্সের মধ্যে অন্যতম। এই গলফ কোর্সটি ভারতীয় সেনাবাহিনী কুমায়ুন রেজিমেন্টের রক্ষণাবেক্ষণ করে। পাহাড়ের কোলে সবুজ ঘাসের এই প্রান্তর অসাধারণ এবং দৃষ্টিনন্দন। চারিপাশ ঘিরে আছে পাইন এবং ওক গাছের সারি। গলফ কোর্স রানীক্ষেত। হ্যাঁ হ্যাঁ ये क्या है पास में जो जा रहे हैं? स्टेडियम है कोई? हाँ पाका में আমাদের পরবর্তী গন্তব্য ছিল কুমায়ুন রেজিমেন্টাল সেন্টার মিউজিয়াম। 1970 সালে এটি প্রতিষ্ঠিত হয়, বিশেষ করে বিভিন্ন যুদ্ধে কুমায়ুন রেজিমেন্টের শৌর্য বীর্যকে প্রদর্শন করার জন্য। কুমায়ুন রেজিমেন্টের এবং কুমায়ুনের কৃষ্টি সংস্কৃতি এই সংগ্রহশালায় অতি সুন্দরভাবে প্রদর্শিত করা হয়েছে। এই সংগ্রহশালায় প্রবেশের একটি প্রবেশদ্বার আছে। আধার কার্ড দেখিয়ে নাম নথিভুক্ত করে এই সংগ্রহশালায় প্রবেশ করার অনুমতি পাওয়া যায়। এই এটা আর্মি এলাকা জানো? यहाँ पर আমাদের পরবর্তী ভিডিও নৈনিতাল, সাততাল, ভীমতাল, গরুর তালকে নিয়ে। এটাই হতে যাচ্ছে আমাদের কুমায়ুন ট্যুরের শেষ ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বংজয় 77। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।